আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। পশ্চিম এশিয়ার জটিল ভূ রাজনীতিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ভ্রান্ত ধারণা ইলিউশন অফ কন্ট্রোল সবচেয়ে গভীরভাবে প্রতিফলিত হয়েছে ইরান প্রশ্নে বহিরাগত শক্তিগুলোর নীতিতে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি দীর্ঘদিন ধরে এমন এক সরলীকৃত বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে যেখানে মনে করা হয় যে ইরানের ওপর সামরিক হামলা, নিষেধাজ্ঞা, হুমকি অথবা গোপন তৎপরতা চালালেই দেশটির রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে। কিন্তু বাস্তবতা হলো ইরানকে ঘিরে যে আগ্রাসী কৌশল অব্যাহত আছে সেটি বারবার প্রমাণ করেছে যে ইরানের রাজনৈতিক কাঠামো ভাঙার বদলে আরও শক্তিশালী হয়েছে, রাষ্ট্রীয় সংহতি আরও দৃঢ় হয়েছে এবং বৈরী চাপকে রূপান্তর করতে ইরান শিখে গেছে দক্ষতার সাথে। ইরানের শক্তভাবে টিকে যাবার নেপথ্যে কি আছে সেই অনুসন্ধান করেছেন ওয়াহিদ ফারুকী। সদ্য ফাঁস হওয়া ক্যান টিভি রিপোর্টে দেখা যায় ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা নাকি দাবি করেছেন যে ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানি সরকারকে উৎখাত করা উচিত। এই বক্তব্য যতটা আগ্রাসী, ভেতরে লুকিয়ে আছে ততটাই হতাশা এবং ব্যর্থতার গন্ধ। কারণ ইসরায়েল যে কৌশলের উপর নির্ভর করছে বহু দশক ধরে, অর্থাৎ শত্রুকে ভয় দেখিয়ে দুর্বল করা, শীর্ষ নেতৃত্বে ভীতি সঞ্চার করা অথবা আকস্মিক আঘাত দিয়ে সামরিক সক্ষমতা ধ্বংস করা, তা এখন কার্যত অকার্যকর বলে প্রমাণিত হয়েছে। আরও গুরুত্বপূর্ণ হলো এই নীতির উপর দাঁড়িয়ে যে বড় আশা ছিল তা এখন কেবল কল্পনার জগতে আটকে আছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল একাংশের ধারণা ইরান হলো এক অসুবিধায় জর্জরিত ভঙ্গুর রাষ্ট্র যার সামান্য চাপ দিলেই পতন ঘটবে। এটি বাস্তবতাহীন এবং বিপজ্জনকভাবে সরলীকৃত। কারণ গত 4 দশকে ইরানকে ঘিরে কৌশলগত চাপ, নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি, এমনকি সাইবার হামলা পর্যন্ত সামাল দিয়ে ইরান রাষ্ট্র বারবার দেখিয়েছে যে তারা অভিযোজন সক্ষমতা চর্চায় অত্যন্ত পারদর্শী। বহিরাগত হুমকি ইরানের কাছে শুধু রাজনৈতিক বিষয় নয়, এটি তাদের জাতীয় স্মৃতি ও রাষ্ট্রীয় চেতনার কেন্দ্রীয় উপাদান। ফলে যে চাপ দেশকে অস্থিতিশীল করার জন্য প্রয়োগ করা হয় সেটি পরিণত হয় শাসন ব্যবস্থার জন্য বৈধতার নতুন উৎসে। জনগণ বহিরাগত আক্রমণকে কেবল সরকারের বিরুদ্ধে আঘাত হিসেবে দেখে না, একে দেখে জাতির উপর হামলা হিসেবে, যা দেশকে আরও ঐক্যবদ্ধ করে। জুন 2025-এর যুদ্ধ ছিল এই নীতির সবচেয়ে গভীর পরীক্ষা। ইসরায়েল বিশ্বাস করেছিল যে তারা এক ধ্বংসাত্মক আঘাত দিয়ে ইরানের প্রতিরক্ষা, পরমাণু কর্মসূচি ও সামরিক অবকাঠামোকে পঙ্গু করে দিতে পারবে এবং এমন আঘাতের পর ইরানের জনগণ হয়তো সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়বে। বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো। যেসব দৃশ্য ইসরায়েল হয়তো দেখতে চেয়েছিল, রাস্তায় জনতার ঢল, নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান, প্রতিরক্ষা কর্মসূচি প্রশ্নবিদ্ধ হওয়া, সেসবের কিছুই ঘটেনি। বরং ইরান দেখিয়েছে বিস্ময়কর ধৈর্য ও ঐক্য। যুদ্ধোত্তর মুহূর্তেই তারা ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনের কাজ শুরু করে, ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্বিন্যাস করে এবং প্রতিরক্ষা কর্মসূচির বিকেন্দ্রীকরণ বাড়ায়। নাতানজের ভূগর্ভস্থ স্থাপনার উপর বোমার মাটি দিয়ে ঢেকে পুনর্গঠনের যে দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তা ইরানের কাছে পরাজয়ের ছবি নয়, বরং প্রতিরোধের। এই দৃশ্যই ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশলগত ভুলপাটকে স্পষ্ট করে দেয়। তাত্ত্বিকভাবে ইসরায়েলের ডেটারেন্স ডক্ট্রিন হল শত্রুকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে রাখা, দশকের পর দশক ধরে টিকেছিল। কিন্তু জুনের যুদ্ধ দেখালো এই নীতি বাস্তবে কার্যকারিতা হারিয়েছে। কারণ আঘাত যত বড়ই হোক না কেন, ইরানের পরমাণু কর্মসূচি রাজনৈতিকভাবে এতটাই জাতীয় মর্যাদার অংশ হয়ে গেছে যে এর উপর হামলা বরং জনসমর্থন আরও সুসংহত করে। ইরান ঘোষণা দেয় যে তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হবে না, এমনকি হামলার পরও তারা বিজ্ঞান প্রতিরক্ষা কর্মসূচি আরও শক্তিশালী করবে। ফলে ডেটারেন্স উল্টো হয়ে গেছে। এখন ইরানি
আগ্রাসনের মুখেও স্থিতিশীলতা দেখিয়ে প্রতিরোধ ক্ষমতার নতুন সংজ্ঞা তৈরি করেছে। আরও গুরুত্বপূর্ণ হল, যুদ্ধ পরবর্তী সময়ে ইসরায়েল যে মনস্তাত্ত্বিক কৌশল গ্রহণ করেছিল তা হয়ে ওঠে কৌশলগতভাবে সবচেয়ে বিব্রতকর অধ্যায়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে আসে মোসাদের কর্মকর্তারা ইরানের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ব্যক্তিগত ফোনে কল করে সরাসরি হুমকি দিয়েছে। এমনকি পরিবারের সদস্যদেরও টার্গেট করা হবে বলে ভয় দেখানো হয়েছে। কৌশলটি নিঃসন্দেহে আক্রমণাত্মক, কিন্তু ফল হয়েছে বিপরীত। ইরানি কর্মকর্তা কেউই পালিয়ে যাননি, কেউ সরকারের বিরুদ্ধে কথা বলেননি কিংবা ভীতির কোনো লক্ষণও দেখা যায়নি, বরং রাষ্ট্র এটি ব্যবহার করেছে প্রমাণ হিসেবে। ইসরায়েল এখন এতটাই হতাশ যে কৌশলগত ব্যর্থতার চাপ সামলাতে গিয়ে ছিন্নমূল মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই ঘটনা আরও এক সত্যকে সামনে আনে। ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা যন্ত্র অপ্রত্যাশিতভাবে সংহত এবং ঐক্যবদ্ধ। যেসব বিশ্লেষক বছরের পর বছর ধরে দাবি করে আসছিলেন যে ইরানের রাজনৈতিক কাঠামো ভেতর থেকে ভেঙে পড়বে, তাদের ধারণা বাস্তবে কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। এখানে ইসরায়েলের প্রধান ভুল ছিল অভ্যন্তরীণ অস্থিরতাকে জাতীয় বিশ্বাসঘাতকতা হিসেবে ভুল ব্যাখ্যা করা। ইরানের সামাজিক অস্থিরতা অবশ্যই বাস্তব। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিতর্ক, সাংস্কৃতিক টানাপোড়েন সবই আছে, কিন্তু এসবকে তারা রাষ্ট্রবিরোধী আন্দোলন মনে করে না, বরং অভ্যন্তরীণ উন্নতির দাবি হিসেবে ব্যাখ্যা করে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক দশকের অভিজ্ঞতা দেখিয়েছে, যেখানে বহিরাগত হস্তক্ষেপ ঘটে সেখানে জনগণ বরং রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়ে। ইরাক, লিবিয়া, সিরিয়া সবই এর উদাহরণ। ফলে ইরানের ক্ষেত্রে যে ধারণা চালু ছিল তা কাগজে কলমে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই অসম্পূর্ণ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বহিরাগত শক্তিগুলোর বিশ্লেষণ প্রায়শই সরলীকৃত। ইরানের দৃষ্টিতে পরমাণু কর্মসূচি কেবল প্রযুক্তিগত উন্নয়ন নয়, এটি 1980-র দশকের ইরান ইরাক যুদ্ধের গভীর ক্ষত বহন করে। সে যুদ্ধে যখন ইরাক রাসায়নিক অস্ত্র ব্যবহার করছিল, তখন আন্তর্জাতিক সম্প্রদায় নীরব ছিল। আর 2000-এর দশকে আফগানিস্তান ও ইরাক দখল দেখিয়ে দিয়েছে সার্বভৌম রাষ্ট্রকে রক্ষার জন্য প্রযুক্তিগত প্রতিরোধ ক্ষমতা অপরিহার্য। তাই ইরানের কাছে পরমাণু বিজ্ঞান হল জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যখন স্পষ্টভাবে বলেন যে ইরান শান্তি চায় কিন্তু প্রতিরক্ষা অধিকার কাউকে নির্ধারণ করতে দেবে না, তখন তিনি কেবল সরকারের অবস্থান নয়, বরং এক গভীর ঐতিহাসিক অভিজ্ঞতা ব্যক্ত করেন। ইরানের ফর্দ স্থাপনায় সম্পূর্ণ প্রবেশাধিকার দিতে না চাবার পেছনে এই রাজনৈতিক যুক্তি কাজ করে, কারণ তাদের ধারণা পরিদর্শন মানেই গোপন সামরিক তথ্য শত্রুর হাতে তুলে দেওয়া, যা ভবিষ্যৎ আক্রমণের ঝুঁকি বাড়ায়। অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষেত্রেও পরিস্থিতি একই। নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, এ নিয়ে সন্দেহ নেই, কিন্তু নিষেধাজ্ঞার রাজনৈতিক উদ্দেশ্য সরকার পতন, জনগণের বিদ্রোহ, পররাষ্ট্রনীতি পরিবর্তন তার কিছুই অর্জিত হয়নি, বরং নিষেধাজ্ঞা ইরানকে আরও আত্মনির্ভরশীল করেছে এবং রাশিয়া, চীন সহ অপশ্চিমা শক্তির দিকে আরও ঝুঁকিয়েছে। বহু ধ্রুব বিশ্ব ব্যবস্থার আবির্ভাবে এই সম্পর্ক আরও গভীর হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ক্ষমতা যেমন কমছে, ইরানের কৌশলগত বিকল্প ততই বাড়ছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে শেষ আঘাতে ইরান ভেঙে পড়বে, এই বিশ্বাস আধুনিক কৌশলগত বিশ্লেষণে জায়গা পায় না। ইসরায়েল যদি যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের ওপর আরেকটি বৃহৎ আকারের সামরিক হামলা চালায়, তবে তা সরকারের পতন ঘটাবে না, বরং মধ্যপ্রাচ্যকে এমন এক সংঘাতে ঠেলে দেবে যার পরিণতি 12 দিনের যুদ্ধের চেয়েও বহুগুণ ভয়াবহ হবে। ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র অবশ্যই সীমাহীন নয়, তবুও পর্যাপ্ত প্রতিরোধ সক্ষমতা রাখে, যা আঞ্চলিক আগ্রাসনকে অত্যন্ত ব্যয়বহুল করে তুলতে পারে।
ফলে যৌক্তিক বিশ্লেষণ দেখায় যে ইরানকে ভাঙার নীতি অকার্যকর এবং একই সঙ্গে বিপজ্জনক। ইসরায়েল যে রাজনৈতিক কল্পনায় আটকে আছে, অর্থাৎ বহিরাগত চাপ দিয়ে সরকার পতন ঘটানো সম্ভব, তা শুধু ভুল নয়, বরং মধ্যপ্রাচ্যের মানুষদের জন্য আরও সংঘাত ও অস্থিতিশীলতার নিশ্চয়তা তৈরি করছে। ইরান ভঙ্গুর নয়, ইরান তার রাষ্ট্রীয় স্মৃতি ও রাজনৈতিক অভিযোজন ক্ষমতার উপর দাঁড়িয়ে আছে। ইসরায়েলের জবরদস্তিমূলক শাস্তির সীমা জুনের যুদ্ধে প্রমাণ করেছে প্রত্যাশিত ভীতি বা বিভাজন সৃষ্টি হয়নি, বরং উল্টোভাবে ইরানের প্রতিরোধ ক্ষমতার স্থায়িত্ব আরও স্পষ্ট হয়েছে। এখন প্রয়োজন বাস্তবতার স্বীকৃতি। অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা সরকারের পতনের উপর নির্ভর করে না, বরং কল্পনার উপর ভিত্তি করে গড়া নীতি পরিত্যাগ করার মধ্যেই নিহিত। যে নীতি 4 দশক ধরে ব্যর্থ হয়েছে তা পুনরাবৃত্তি করা কৌশল নয়, এটি রাজনৈতিক কল্পনা বিলাস। ফলে মধ্যপ্রাচ্যের জনগণের নিরাপত্তার প্রথম শর্ত হল বহিরাগত শক্তিগুলোর সেই ফ্যান্টাসি থেকে বেরিয়ে আসা যা মনে করে ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বাস্তবতা হলো ইরান ভাঙবে না, ইরান ভয় পাবে না এবং ইরান তার সার্বভৌমত্ব কোনোভাবেই ত্যাগ করবে না। এই সত্য অস্বীকার করা মানেই ভবিষ্যতের সংঘাতকে আমন্ত্রণ জানানো। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।